তো এখানে বলছে যে ১ নাম্বার কোয়েশ্চেনটা অনেকভাবে আসতে পারে কিন্তু। এইজন্য এখানে অবলিক অবলিক দিয়ে লিখে দেওয়া হয়েছে। যে ডিসকাস দ্য মেজর থিমস অফ ওলে সোয়িঙ্কাস প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। থিম আলোচনা করো, অথবা ওলে সোয়িঙ্কাস প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ইজ অ্যাবাউট দ্য ভিক্টোরি অফ ট্র্যাডিশন ওভার না সরি ভিক্টোরি অফ ট্র্যাডিশনাল ভ্যালুস ওভার ওয়েস্টার্ন ওয়ান। যে এখানে আসলে এই ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমা কালচারের উপরে ট্র্যাডিশনাল যে কালচার বা ভ্যালু আছে, মানে এখানে ওয়েস্টার্ন বা আধুনিক বৈশিষ্ট্যের উপরে বরঞ্চ আফ্রিকান কালচারটা জয়লাভ করছে, এটা আলোচনা করো। যেমনটা আমরা দেখি যে বারকা সে জিতে যায় এবং লাকুন্না হেরে যায়। ওকে, এভাবে আসতে পারে। এটা কিন্তু থিম। আবার যে হোয়াট মডার্নাইজিং ইনফ্লুয়েন্সেস ডু ইউ সি চেঞ্জিং আফ্রিকান সোসাইটি ইন দ্য লাইন, যেখানে আসলে কোন কোন আধুনিকায়ন হতে চাচ্ছিল, বাট যদিও সেগুলো হয় না, হতে চাচ্ছিল। যে ডু দিস চেঞ্জ অ্যাপিয়ার গুড ফর দ্য আফ্রিকান সোসাইটি, এটা কি আসলে সে আফ্রিকার সমাজের জন্য ভালো? তো যাই হোক না কেন, মোটামুটি এই অ্যান্সারটা লিখলে এটার জন্য ইনাফ আর কি। ওকে, যেখানে মূলত সেই যে থিমটা নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কি বলছে, দ্য লায়ন এন্ড দ্য জুয়েল ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন প্লেস অফ ওয়েল সিং। এটা পেলে ওয়েল সিং এর একটা খুব বিখ্যাত নাটক। ইট সিম্পলি ডিলস, এটা কি নিয়ে আলোচনা করে, উইথ দ্য থিম অফ ট্র্যাডিশন, ঐতিহ্য নিয়ে, কালচার, তাদের সংস্কৃতি নিয়ে, অফ দ্য আফ্রিকান সোসাইটি, কাদের, আফ্রিকানদের, সাসাস পলিগ্যামাস সোসাইটি, যেমন এখানে আমরা সেই আফ্রিকান সমাজের যে বহু বিবাহ একটা সমাজে প্রচলিত সেই একটা চিত্র পাই। রাইট প্রাইস, যৌতুক প্রথার চিত্র পাই, ওয়েডিং, বিয়ের চিত্র পাই, লাইভলিহুড, জীবন ধারণ অফ দ্য প্রফেশনাল ড্রামার্স এন্ড দ্য প্র্যাকটিস অফ রিউমোট ইম্পর্টেন্স, এবং এই যে ভণ্ডামি করা, কিসের ভণ্ডামি করা, রিউমোট ইম্পর্টেন্স মানে নপুংসক হয়ে যাওয়া বা পৌরুষত্ব হারিয়ে ফেলা, এই গুজব ছড়ানো। তার মানে এগুলো ওই সমাজের কমন চিত্র, যেটা আসলে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এখানে এই যে পলিগ্যামস, এটা মানে হচ্ছে বহু বিবাহ আর কি, মানে যারা যে সমাজে বা যারা বহু বা একাধিক বিয়ে করে, ওইটাকে বলা হয়েছে পলিগ্যামাস সোসাইটি। আর প্রফেশনাল মানে পেশাজীবী। ওকে, আর থেরামার মানে যারা বাদ্যযন্ত্র বাজায়, তার মানে তাদের যে জীবন ধারণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর রিমোট মানে গুজব, ইম্পর্টেন্স মানে পৌরুষত্বহীন আর কি। এখানে কি বলছে, দ্য প্লে ওয়াজ প্রডিউসড ইন 1959, যে নাটকটা 1959 সালে মূলত মঞ্চায়িত করা হয়েছে আর কি। এরপর বলছে যে, at the time Nigeria was facing the challenge of whether they should accept western civilization or not, এবং ওই সময় এই যে হচ্ছে নাইজেরিয়ান সমাজটা, সেটা এই সমস্যা ফেস করেছিল। কোন সমস্যা, যে তারা কি তাদের যে মানে গতানুগতিক আফ্রিকান কালচার আছে, এটা কি ধারণ করবে, নাকি তারা যে পশ্চিমা সভ্যতাকে অ্যাকসেপ্ট করবে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে অ্যাকসেপ্ট করবে। এরপর কি বলছে যে, some Nigerians felt that it was time for change while others wondered if they should move from their present culture। যে কিছু কিছু নাইজেরিয়ানরা মানে অনুভব করছিল যে আসলে তাদের পরিবর্তনশীলতার দরকার আছে, আবার অল্প কিছু নাইজেরিয়ান ছিল যারা মনে করতেছিল যে না, পরিবর্তনশীলতার দরকার নেই, বরঞ্চ আমাদের নিজস্ব কালচারটাই আসলে ভালো। ওকে, তার মানে এখানে মোটামুটি ইন্ট্রোডাকশনে এই নাটকটা কি নিয়ে, এগুলাই মেনলি লেখা হয়েছে। ইন্ট্রোডাকশনে কোনো সমস্যা আছে ভাই? আলামিয়া সামিয়া? জি না ভাইয়া, সমস্যা ওকে, নাই। এরপরটা দেখেন। ওকে, তো এখানে কি বলছে, দ্য মেইন থ্রি ক্যারেক্টার্স ইন দ্য প্লে আর লাকুনলে, সিদিয়ান, বারকা। এখানকার মেইন দুজন নাটক, সরি এই নাটকের মেইন চরিত্র হচ্ছে এরা। অ্যারাউন্ড হোম মোস্ট অফ দ্য ইনসিডেন্ট আর ন্যারেটেড, যাদেরকে ঘিরেই মূলত অধিকাংশ ঘটনা ন্যারেট বা বর্ণনা করা হয়েছে। ইনসিডেন্ট মানে ঘটনা, ন্যারেট মানে বর্ণনা করা। লাকুন্ডে যে স্কুল মাস্টার, লাকুন্ডে একজন স্কুলের শিক্ষক, ক্যান রিপ্রেজেন্ট মডার্নিটি আর ওয়েস্টার্ন কালচার, এবং তার মাধ্যমে আধুনিক বৈশিষ্ট্যগুলো বা সেই পশ্চিমা সভ্যতা বা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। Whereas বারকা is the chief of the village of Ilizun, কিন্তু বারকা সে ইলিজুনলে গ্রামের মেইন বা লিডার আর কি, বা চিফ, রিপ্রেজেন্টস ট্র্যাডিশনাল ভ্যালুস, এবং তার মাধ্যমে আফ্রিকান যে ভ্যালু বা ট্র্যাডিশন, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। হি হ্যাজ মেনি ওয়াইফস এন্ড মিস্ট্রেস, তার অনেক স্ত্রী আছে, প্রায় 62 জন, এবং আর অনেক উপপত্নী বা মিস্ট্রেসেস আছে। মিস্ট্রেস মানে উপপত্নী। ওকে, বা মানে বিয়ে যে বহির্ভূতদের সম্পর্কগুলো আর কি। এরপর কি বলছে, যে সিদি ইজ দ্য এপিটম to whom both the of them are attracted and want to possess। সিদি হচ্ছে সেই ব্যক্তি যাকে কিনা এই দুইজনের উভয় তারা পেতে চায় আর কি। ওকে, এবং যার প্রতি তারা দুজনে আকৃষ্ট। থ্রু দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের মাধ্যমে সোয়িঙ্কা ট্রাইস টু ডিসকভার দ্য থিম অফ ট্র্যাডিশন বাট মডার্ন। সে আসলে এই থিমটাকে রিপ্রেজেন্ট করতে চাইছে আর কি। দেখেন এরপর কি বলছে, জেন্ডার ডিসক্রিমিনেশন। এই যে হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন বা হচ্ছে কি বলে ওটাকে, যে মানে লিঙ্গ বৈষম্যটা রিপ্রেজেন্ট করা হয়েছে। যে যেমন লাকুন্ডা, সে মনে করে পুরুষদের চাইতে নারী অনেক হেয় টাইপের।
ট্রিকারি অ্যান্ড ম্যানিপুলেশন, এই যে ভন্ডামি বা চক্রান্ত, এগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে। লিগ্যাসিস অফ কলোনিয়াল এবং সাম্রাজ্যবাদকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে এরা হচ্ছে এই লাকুনলে, বারকা, সিদ, এরা হচ্ছে এই সমস্ত জিনিসের রিপ্রেজেন্টেটিভ এক একজনে। এরপর কি বলছে, ফার্স্টে কোন থিম আছে, কনফ্লিক্ট অফ কালচার। ওকে, যে আমরা দুই কালচারের মধ্যে দ্বন্দ্ব, কোন কোন কালচার, মডার্ন কালচার এবং আফ্রিকান কালচার, বা ওয়েস্টার্ন কালচার এবং আফ্রিকান কালচার। ওয়েস্টার্ন বলতে সেই পশ্চিমে আমেরিকা, ইউরোপের বিভিন্ন যে হচ্ছে কালচারটা। তো এখানে কি বলছে, যে ওলে সোয়িঙ্কা দ্য লায়ন এন্ড দ্য জুয়েল shows the growing incompatibility between European values and African traditional values। এখানে মূলত এই দুইটা জাতি বা এই দুইটা দেশের বা এই দুইটা মানে নেশনের যে মূল্যবোধ গুলো আছে বা হচ্ছে সংস্কৃতি, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট শো করা হয়েছে। ইনকম্পেটিবিলিটি শব্দটা অসামঞ্জস্যতা। ওকে, তার মানে দুইটার মধ্যে ভিন্নতা রিপ্রেজেন্ট করা হয়েছে। পারহ্যাপস দিস ইজ দ্য মোস্ট কনস্পিকুয়াস থিম ইন দ্য প্লে, হতে পারে এই মানে নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম আর কি। ইট ইনিশিয়ালি সিমস লাইক সোয়িঙ্কা ইজ সেটিং এ ক্লিয়ার ডিকথমি বিটুইন দোজ টু থিংস। আসলে এখানে সোয়িঙ্কা ওই দুইটা সমাজের বাস্তব চিত্র, বিপরীত চিত্র এখানে মানে তুলে ধরছে আর কি, যে আফ্রিকান কালচারটা কেমন এবং ওয়েস্টার্ন বা মডার্ন কালচার গুলো কেমন। যে এখানে বলছে ট্র্যাডিশন এমবডিড বাই বারকা, যে এখানে ট্র্যাডিশনটাকে বারকা রিপ্রেজেন্ট বা এমবডি করতেছে, এন্ড মডার্নিটি এমবডিড বাই লাকুনলে, এবং মডার্নিটিকে লাকুনলে রিপ্রেজেন্ট করতেছে। বলছে দো লাকুনলে ট্রাইস টু মডার্নাইজ দ্য ভিলেজ, যদিও সে এখানে ভিলেজটাকে আধুনিকায়ন করতে চাইছে, বাট এট দ্য সেম একই সাথে হি এক্সপোজড এ ভ্যারাইটি অফ ব্যাকওয়ার্ডস ভিউজ, তবে তার কিছু মানে পুরাতন বা তার কিছু মানে হচ্ছে নেগেটিভ এরকম যে বৈশিষ্ট্য আছে লাকুনলের মধ্যে, মানে যদিও সে আধুনিকায়ন করছে কিন্তু তার মধ্যে নেগেটিভ কিছু বৈশিষ্ট্য আছে। and seems to abandon his progressive principle when it is convenient to Russia, এবং সে ওইগুলাকে আসলে রিজেক্ট করতে চায় যখন আসলে এটা তার স্বার্থে আঘাত লাগে আর কি। ওকে, অ্যাবান্ডন মানে রিজেক্ট করা বা প্রত্যাখ্যান করা, প্রোগ্রেসিভ প্রিন্সিপাল মানে উন্নতি আর কি। তার মানে সেই উন্নতিগুলোকে রিজেক্ট করে কখন, when it is convenient to do so, যখন তার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক বা এটা তার স্বার্থের ক্ষেত্রে মানে স্বার্থের এগেইনস্টে চলে যায়। ভাই আমাদের তো পরীক্ষার সময় এত বড় লাইন মনে থাকবে না। ঠিক আছে, মনে তো রাখতে হবে একটু না, এখন মনে থাকবে না এমনটা বললে তো হবে না, যেহেতু লিখতে হবে অবশ্যই মনে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে অন্য কোনো কিছু, দো লাকুনলে ট্রাইস টু মডার্নাইজ দ্য ভিলেজ। এখানে হচ্ছে এই পর্যন্ত একটা লাইন করতে পারে, যে দো লাকুনলে ট্রাইস টু মডার্নাইজ দ্য ভিলেজ। ওকে, যদিও সে ভিলেজটাকে মডার্নাইজ করতে চায়, এর পরবর্তীতে এখানে অ্যাড করাই লাগে, কারণ আপনার একটা বাক্যের স্ট্রাকচার কি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দো দ্বারা শুরু হয়েছে, তার মানে এখানে ফার্স্টের অংশটুকু হচ্ছে আপনার সেই একটা ক্লোজ, এর পরের অংশটুকু আর একটা ক্লোজ আর কি। সুতরাং আপনাকে দুইটাই লিখতে হবে, এখানে চেঞ্জ করার মতো তেমন কোনো কিছুই নাই। তো সেই ক্ষেত্রে বারবার লিখবেন, লিখলে দেখা যায় একটা পর্যায়ে হয়ে যাবে আর কি। আর অথবা বাংলাটা বোঝার চেষ্টা করবেন, যে দো যদিও লাকুন্ডা ট্রাইস টু মডার্নাইজ, সে আধুনিকায়ন করার চেষ্টা করে দা ভিলেজ গ্রামটাকে, বাট কিন্তু এট দ্য সেম একই সময় হি স্পোজে সে রিপ্রেজেন্ট করতেছে বা সে ধারণ করতেছে বা সে বোঝাতে চাচ্ছে, বা সে মানে হচ্ছে ওটা কি বলে, যে সে মানে তার মধ্যে ধারণাটা আছে কোনটা, এ ভ্যারাইটি অফ ব্যাকওয়ার্ড ভিউজ, কিছু পুরাতন নিয়ম কানুন অথবা কিছু আদিম নিয়ম কানুন অথবা কিছু নেগেটিভ নিয়ম কানুন, এন্ড সিমস টু অ্যাবান্ডন, এবং মনে হয় যেন সেগুলো সে প্রত্যাখ্যান করে। কোনগুলা, হিজ প্রোগ্রেসিভ প্রিন্সিপাল, তার যে আধুনিকায়ন আর কি বা উন্নতি গুলোকে সে রিজেক্ট করে কখন, when it is convenient to do, যখন তার পক্ষে এটা করা মানে প্রয়োজন পড়ে তখন সেটাকে রিজেক্ট করে। তার মানে এরকম যদি বুঝে বুঝে বাংলাটা পড়েন তাইলে আস্তে আস্তে লিখতে পারবেন ভাইয়া, বুঝছেন। আর যেহেতু এখন আপনার সেকেন্ড ইয়ারে পড়েন বা অনার্সে পড়েন, এখন তো আর 9-10 লেভেলের ওইরকম হচ্ছে সিম্পল সেন্টেন্সে সবকিছু লিখবেন আপনি, ওইরকমটা লিখলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না। ওকে, অবশ্যই এখন একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে লিখতে হবে ভালো মার্কস যদি পাইতে চান। না যখন হচ্ছে সিম্পল সেন্টেন্স না লিখে কমপ্লেক্স বা কম্পাউন্ডে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার ডিরেক্ট ভয়েস না লিখে, সরি, ডিরেক্ট ন্যারেশন না লিখে ইনডিরেক্ট ন্যারেশনে লিখলে ভালো হয়। তারপর হচ্ছে অ্যাক্টিভে না লিখে প্যাসিভ করলে ভালো হয়। এরকম ভাবে মানে বেশ কিছু নিয়ম কানুন আছে। তারপর বিভিন্ন ফ্রেজ ট্রেস ইউজ করলে আরো বেশি স্ট্যান্ডার্ড হয়, এবং যত ভালো মতো লিখতে পারবেন তত ভালো মার্কস পাবেন, বুঝছেন। তো বারবার লিখবেন, লিখতে লিখতে হয়ে যাবে। আচ্ছা, এরপর বলছে হি মে বি আইডেন্টিফাইড অ্যাজ এ হলো মডার্নিস্ট। আমরা লাকুনডাকে কি বলতে পারি, একজন হলো মডার্নিস্ট। হলো মডার্নিস্ট কেন, কারণ সে আসলে মডার্নাইজ করতে চায় বা সে আধুনিক মানুষ, কিন্তু তার মধ্যে কিছু নেগেটিভ কোয়ালিটি আছে, এই জন্য সে একজন হলো। হলো শব্দ তো ফাঁপা বা মানে খোলামেলা আর কি। যে ইভেন হি শোস সুপারফিশিয়াল মডার্নিজম হুয়েন হি ইগনোরেন্টলি অ্যাডভাইসেস সিদি নট টু ক্যারি লোড অন, এমনকি তার মডার্নিজম বা আধুনিক ধারণা যে কতটা যে মানে বোকামি, সেটার একটা চিত্র পাই কখন, যখন সিদিকে সে বলে যে তুমি তোমার মাথায় এরকম লোড বা হচ্ছে ভার নিও না, তাহলে তুমি খাটো হয়ে যাবে। যেমন এখানে বলছে
and it shortens your neck, এটা তোমার ঘাড় ছোট বানিয়ে ফেলবে, so that very soon you will have no neck, এবং একটা পর্যায়ে তোমার আসলে কোনো ঘাড়ই থাকবে না। এগুলো কি বলদামি, মানে এগুলো বোকামি পুরো আর কি। ওকে, এই হচ্ছে লাকুনলের যে মানে হলো মডার্নিজম আর কি, যেটা। এরপরে সিমিলারলি একই রকম বারোকা সেজ দ্যাট, না বারোকা সেজ হি ডাজ নট হেট প্রোগ্রেস, যে বারোকা সেও বলে যে আমি আসলে আধুনিকায়নকে রিজেক্ট করি না আর কি। ওকে, বাট মেরিলি ফাইন্ডস ইট সেমনেস এন্ড স্ট্যাগনেশন বোরিং, কিন্তু আমার কাছে এই যে মানে এক জিনিস একই থাকা বা আমাদের আফ্রিকান কালচারটা অনেক সময় খারাপ লাগে বা বোরিং লাগে। হি ফিয়ার্স দ্যাট ইফ দ্য ভিলেজ ইজ মডার্ন, তবে তার আসল ধারণা কি, যদি গ্রামে আধুনিকায়ন হয় তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না, কেউ তার মানে এক কথা কারো উপর সে ক্ষমতা ফলাইতে পারবে না। He will not exercise his power over others. The lion and the jewel is the play that addresses the conflict between tradition and modernity. আর বলতে পারি ডায়মন্ড আসলে যেখানে আসলে ট্র্যাডিশন এবং মডার্নিটির মধ্যে কনফ্লিক্টটা রিপ্রেজেন্ট করেছে, সেটা কার মধ্যে, লাকুনলে, বারকা এবং সিদি, এই তিনজনের চরিত্রের মাধ্যমে। এটা নিয়ে কোনো সমস্যা আছে? ভাই আপনি না নতুন ভাইয়া। করে একটু বলে দেন। আচ্ছা ভাইয়া, ওটা 1 মিনিট। ওকে, আচ্ছা, তো এটা মানে এই স্ট্যান্ডাটা কি বলা হয়েছে, মেইন বলা হয়েছে কনফ্লিক্ট অফ দ্য কালচার, দুইটা কালচারের মধ্যে আমরা একটা কনফ্লিক্ট দেখি। মানে কোন কালচার, আফ্রিকান কালচার এবং হচ্ছে সেই যে হচ্ছে আধুনিক কালচার। তো আধুনিক কালচার এখানে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা হচ্ছে লাকুনলের মাধ্যমে। সে আধুনিকায়ন চায়, ওকে, বাট তার মধ্যে কিছু নেগেটিভ অ্যাসপেক্ট বা নেগেটিভ কোয়ালিটি আছে। অন্যদিকে বারকা সেও আধুনিকায়ন করতে চায়, বাট এটা তার শুধুমাত্র বাহ্যিক দিক, সে আধুনিকায়নকে অতটা অ্যাকসেপ্ট করে না। কারণ কি, যদি এই এলাকা আধুনিকায়ন হয় তাহলে সে তার ক্ষমতাটা ফলাইতে পারবে না। তার মানে এই দুইটা জিনিস নিয়ে আসলে আমরা এটা একটা দ্বন্দ্ব দেখি। সেটা কাকে কেন্দ্র করে, সিদ্দিকে কেন্দ্র করে, যে লাকুনলা সে আধুনিকায়নকে রিপ্রেজেন্ট করে, বারকা সে ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করে, এবং আলটিমেটলি আমরা দেখি যে সেই দুইজনের মধ্যে এই যে লাকুনলা সে আসলে হেরে যায় এবং বারকা সে আসলে সিদিকে জয়লাভ করে আর কি। তো এখানে এই দুইটার মাধ্যমে একটা কনফ্লিক্ট রিপ্রেজেন্ট করা হয়, যেটা ইন্টারকন্যাতম একটা থিম। সমস্যা আছে? জি না ভাইয়া। ওকে, এরপরটা দেখেন, এরপরটা অনেকটা সেই একই রকম থিম, মানে এখানকার মেইন থিম হচ্ছে ওইটা আর কি। ওকে, স্টান রিপ্রেজেন্ট করা হয়েছে কি বলছে, বারকা এন্ড লাকুনলে টোটালি অপোজিট হয়, তার দুজনের পুরো ভিন্ন চরিত্র, মানে একে অপরের এগেইনস্টে মনে হয়। যে হোয়াইল বারকা 62, যখন তার বয়স প্রায় 62 বছর, বাট স্ট্রং এনাফ টু টেম এ উম্যান, তারপর সে একজন মহিলাকে মানে এক কথায় সে একজন মহিলাকে ফিজিক্যালি স্যাটিসফাই করতে সক্ষম। বাট লাকুনলে স্টিমিড, কিন্তু লাকুনলে সে কাপুরুষ বা ভীরু টাইপের। টিম শব্দটা ভীরু বোঝায়। এরপর বলছে, আচ্ছা, আর টিম শব্দের অর্থ বসে রাখা আর কি। ইট ইজ ডিউ টু হিজ কাওয়ার্ডিস অ্যাটিটিউড, আসলে তার কাপুরুষতার জন্যই বা তার কাপুরুষোচিত যে দৃষ্টিভঙ্গি আছে এই জন্যই। যে বোথ অফ দেম ওয়ান্টস টু পজেস, তারা দুজনেই সিদিকে চায়, বাট এমপ্লয় ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইন উইনিং সিদি সার্ট, এবং তারা দুজনে ভিন্ন ভিন্ন পথ ফলো করে সিদিকে পাওয়ার জন্য। অ্যাপ্রোচ মানে হচ্ছে ভিউ পয়েন্ট বুঝি আর কি, বা পথ, বা হচ্ছে মানে ওটাকে কি বলে, যে হচ্ছে উম নিয়ম কানুন বলা যেতে পারে আর কি। ওকে, এরপর বলছে যে লাকুনলে মেক্স কি ফাসেস এট সিডি এন্ড ক্লেইমস টু লাভ হার, মানে এখানে বলছে লাকুনলে সে আসলে সিদিকে তাকে ভালোবাসে বা তাকে পেতে চায়। হি হাউএভার ইজ নট রেডি টু পে হার ব্রাইড প্রাইস, কিন্তু সে তার যৌতুকটা দিতে চায় না, ডিসপাইট ওয়ান্টিং টু মেরি হার, যদিও সে তাকে বিয়ে করতে, তার মানে সে তাকে যৌতুক ছাড়াই বিয়ে করতে চায়। সিদি হু ইজ ভেরি কনসিয়াস অফ হার ফেমিনিন প্রাইড নেগেটিভ, এবং সিদি সে কি তার এই যে মানে কোয়ালিটি, এই জন্য সে যথেষ্ট হচ্ছে মানে সে তার সৌন্দর্য আছে, এই জন্য সে যথেষ্ট অহংকারী আর কি। উইল নট মেরি লাকুনলে বিকজ অফ হাইস রিফিউজাল টু পে ব্রাইড, এবং সে লাকুনলেকে বিয়ে করতে চায় না কারণ এই যে লাকুনলে সে ব্রাইড প্রাইস দিতে চায় না এই জন্য। The Barak on the other hand, অন্যদিকে বারক is ready to go any length to make Siddhi. He's even if he is to be decideful in the process. লাকুল এই যে বারকা সে অন্যদিকে যে কোনো কিছু দিতে রাজি জাস্ট সিদ্দিকে পাওয়ার জন্য। ওকে, ইভেন সে কিন্তু এরকম চক্রান্ত করে সিদ্দিকে ফাঁদেও ফেলে। ডিসাইডফুল শব্দের অর্থ মানে প্রতারণা করা আর কি। হি উইথহোল্ডস নাথিং টু আসিফ দিস, সে আসলে মানে এই সিদ্দিকে পাওয়ার জন্য কোনো কিছুর বাধাই মানে না। at an advanced age of 60, প্রায় 62 বছর বয়সেও হি এক্সিবিটস ভিরিলিটি এন্ড এনার্জি, মানে তার মধ্যে এরকম ভিরিলিটি বা শৌর্য আছে, শৌর্য মানে সাহস আছে, এনার্জি বা শক্তি আছে, হুইচ লাকুনলে স্টিলস ইন হিজ 20s ক্যান নট বোস্ট অফ, যেটা কিনা লাকুনলে বয়স 20 বছর হওয়া সত্ত্বেও তার মধ্যে নেই। তারপর দেখেন দুইজনে তারা, দেখেন লাকুনলে সে আসলে অল্প বয়স, তার এরকম
কাপুরুষতা একদমই থাকা অনুচিত, তার মধ্যে থাকবে কেমন একেবারে শৌর্য বীর্য। ওকে, কিন্তু এই যে যে সেটা লাকুন্ডের মধ্যে নাই, বাট সেটা বারোকা রিপ্রেজেন্ট করতেছে আর কি। যে দ্য স্ট্রেঞ্জেস্ট অফ দেম অল স্টিল উই আর বিফোর দ্য লায়ন ডাস, মানে এই লাইনটা হচ্ছে বারকা সম্পর্কে বলেছে, যে বারকা বলতেছে যে আমার ওয়াইফের মধ্যে যারা পুরোপুরি এখন স্ট্রংগেস্ট আছে বা শক্তিশালী আছে, তারা পর্যন্ত মানে আমি ক্লান্ত হওয়ার আগে তারা ক্লান্ত হয়ে যায়। এন্ড সো উড বি হ্যাড আই দ্য ব্রিফেস্ট চান্স, এবং যদি আমি একটু হলেও সুযোগ পাই টু টিচ দিস আনফ্লাইট ব্রাইডলিং, তাহলে আমি তাকে পুরা মানে একেবারে পারফেক্ট একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আর কি। এটা সে সিদ্ধি সম্পর্কে বলতেছে আর কি। ওকে, আনফ্লেশড মানে হচ্ছে পুরোপুরি বোঝায় আর কি। ওকে, আর এখানে ব্রাইডলিং মানে লেসন বা শিক্ষা ইন্ডিকেট করা হয়েছে। আপনারা দেখেন এখানে কিন্তু দুইজন তারা মানে দুই রকমের আর কি। ওকে, যেখানে লাকুন্ডার ওই রকম সাহসিকতা প্রদর্শন করার কথা শোনো, কিন্তু সেটা লাকুন্ডা করতে পারে না, বরঞ্চ সেটা হচ্ছে এই যে বারকা সে দেখায়। এরপর কি বলছে, কলোনিয়ালিজম বা সাম্রাজ্যবাদ থিমটা হচ্ছে যে দেয়ার ইজ এ টাচ অফ কলোনিয়ালিজম ইন দা প্লে, এখানে সাম্রাজ্যবাদের থিম আছে, ইভেন দো সোয়িঙ্কা ডাজ নট ডিল উইথ দিস অ্যাজ এক্সপ্লিসিটলি অ্যাজ ইট ডাজ ইন সাম অফ হিজ আদার, মানে যদিও সোয়িঙ্কা তার অন্যান্য নাটকে যেভাবে সাম্রাজ্যবাদকে রিপ্রেজেন্ট করছে, এই নাটকে সেভাবে করে নাই, বাট সামান্য একটু টাচ আমরা পাই। কলোনিয়ালিজম এন্ড ইম্পেরিয়ালিজম ইন নাইজেরিয়া এক্সিস্ট বিলো দ্য প্লেস সারফেস, এই নাটকের মানে অভ্যন্তরে বা এই নাটকের অন্যতম একটা সুপ্ত বা অন্তর্নিহিত থিম বলতে পারি যে কলোনিয়ালিজমটা। নাইজেরিয়া ওয়াজ এ ব্রিটিশ কলোনি, নাইজেরিয়াকে আসলে ব্রিটিশ বা ইংল্যান্ড শাসন করতে একটা সময়, ফর এ লং টাইম, এন্ড সো শি উইটনেসেস দ্য ইম্পেরিয়াল ডোমিনেশন। সুতরাং নাইজেরিয়া সে উইটনেস বা মানে এক কথায় সে হচ্ছে সাম্রাজ্যবাদীদের শিকারে রূপান্তরিত হয়েছে অনেক দীর্ঘ সময় যাবত। যে দো দ্য ব্রিটিশ হ্যাজ লেফট দ্য প্লেস, যদিও ব্রিটিশরা সেই সাম্রাজ্য ছেড়ে চলে গেছে, বাট দেয়ার ইনফ্লুয়েন্স, তখন তাদের ইনফ্লুয়েন্স বা প্রভাব ওয়াজ স্টিল অন দ্য পিপল অফ নাইজেরিয়া, তখনও তাদের প্রভাবগুলো নাইজেরিয়ান লোকজনদের উপর ছিল। যেমন দেখেন একটা লাকুনলে সে মানে আফ্রিকান, কিন্তু সে ব্রিটিশ কালচার ফলো করতে চায়, সে আধুনিক হইতে চায়। তেমন দেখেন ব্রিটিশরা চলে যাওয়ার পর একটা ইনফ্লুয়েন্স এখানে রয়ে গেছে, এটাই কিন্তু সাম্রাজ্য। যেমন আমরা দেখেন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশরা 190 বছর শাসন করছে। ওকে, তো আমরা কিন্তু দেখেন তারা এই দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমরা এখনো তাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার ফলো করতে চাই। তার মানে এইটাকে বলা হয় পোস্ট কলোনিয়ালিজম বা মানে সাম্রাজ্যবাদের একটা ইনফ্লুয়েন্স এখন আমাদের মধ্যে রয়ে গেছে বা আমাদের উপর রয়ে গেছে, আমরা তাদেরকে ফলো করছি, যদি তারা আমাদেরকে এই জায়গা ছেড়ে চলে গেছে শাসন করা মানে ত্যাগ ত্যাগ করে আর কি। ওকে, এটাকে বলা সাম্রাজ্যবাদ বা পোস্ট কলোনিয়ালিজম আর কি, বা উত্তর সাম্রাজ্যবাদ। তো ওইরকম একটা ইনফ্লুয়েন্স আমরা এই নাটকেও দেখি লাকুল্লের মাধ্যমে, যে লাকুল্লে রিপ্রেজেন্টস দা ওয়েস্ট, হিজ ক্লোদিং, হিজ ওয়ার্ডস, তার কথাবার্তা, তার পোশাক পরিচ্ছদ, হিজ লার্নিং এন্ড স্কলারস ফুলিশনেস, এবং তার যে বোকামি আর অল ইন্ডিকেটিভ অফ ব্রিটেন ইম্প্যাক্ট অন নাইজেরিয়া, এগুলোর মাধ্যমে আসলে এই ব্রিটিশ লোকজন দ্বারা কিভাবে নাইজেরিয়ার মানে ইনফ্লুয়েন্স হচ্ছে সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। এটাকে সাম্রাজ্যবাদের চিত্র। দাস তুমি সেদের আমরা এটা বলতে পারি দ্য প্লে ইজ নেদার ফুলি ফেভার অফ রেকলেস প্রগ্রেস, এখানে একেবারে পুরোপুরি যে আধুনিকায়ন সেটা চিত্র রিপ্রেজেন্ট করা হয়নি, এন্ড ফলস ইমিটেশন অফ ওয়েস্টার্ন কালচার, নট ইট ইজ ফেভার অফ সিম্পল স্ট্যান্ডিং ইসলাম, অথবা এখানে পুরোপুরি যে সেই আফ্রিকান কালচার আছে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়নি, বরঞ্চ দুইটার সংমিশ্রণের এক একটা নাটক। ইজ রিপ্লেটেড উইথ মেনি থিমস এন্ড অথর ফিগার্স, অল অফ দেম উইথ দ্য থ্রি ডিস্ট্রিক্টিভ, এখানে আমরা বিভিন্ন থিম এবং সেগুলো এখানে তিনজন চরিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, তো এখানকার মেইন থিম কি বা এখানে দুইটা কালচারের মধ্যে যে কনফ্লিক্টটা রিপ্রেজেন্ট করা হয়েছে লাকুনলে, সিদি এবং বারোকার চরিত্রে। এটা নিয়ে কোনো সমস্যা থেকে ভাইয়া? জি না ভাই, সমস্যা নেই। এরপরে দেখেন সেটা হচ্ছে লাস্ট কোশ্চেন মেবি, যে দ্য ক্যারেক্টার অফ সিদি, সিদির চরিত্র আলোচনা করো আর কি টুয়েস্টটা। তো বলছে দ্য লায়ন এন্ড দ্য জুয়েল ইজ এ ওয়ার্ল্ড ক্লাস কমেডি রিটেন বাই নাইজেরিয়ান পিপল, রাইট? ওলে সোয়িঙ্কা, যেটা কি ওলে সোয়িঙ্কা লেখা একটা বিখ্যাত নাটক। The play was produced in 1950, নাটকে লেখা হচ্ছে 1959 সালে। It chiefly deals with the theme of tradition and culture of the African society such as polygamous society, bride price, wedding, livelihood of the professional drummers and the practice of remote imports, এখানে এই থিম গুলো আমরা পাই। The main purpose behind writing the play, এবং এই নাটক লেখার আসল উদ্দেশ্যটা কি? In the play কোনটা is to expose the prevalent razzmatazz condition of Nigeria, নাইজেরিয়ার ওই যে বিশৃঙ্খলপূর্ণ অবস্থাটা রিপ্রেজেন্ট করে। রাজমাটাস মানে বিশৃঙ্খলপূর্ণ,
প্রিভ্যালেন্ট মানে চলমান, কন্ডিশন মানে অবস্থা, মানে ওই সময় বিশৃঙ্খলাপূর্ণ চলমান অবস্থায় রিপ্রেজেন্ট করছেন এটাকে। The main three characters in the play are Lakun, Decidi and Baroka. Around to most of the incident are narrated. এখানকার মেইন কিছু চরিত্র চেহারা এবং এদের মাধ্যমে অধিকাংশ ঘটনা রিপ্রেজেন্ট বা ন্যারেট করা হয়েছে। লাকুনলি ইজ এ স্কুল মাস্টার, লাকুন স্কুল মাস্টার এন্ড রিপ্রেজেন্টস মডার্ন, এবং সে আধুনিকায়নকে রিপ্রেজেন্ট করে আর ওয়েস্টার্ন কালচার অথবা সেই পশ্চিমা যে সংস্কৃতি এটাকে। আর বারোকা ইজ দ্য চিফ অফ দ্য ভিলেজ অফ, বারোকা সে কি ইলিজুনলে গ্রামের চিফ বা মেইন লিডার বা প্রধান আর কি, রিপ্রেজেন্ট ট্র্যাডিশনাল ভিলেজ, এবং সে এই যে ট্র্যাডিশনাল বা গতানুগতিক যে মূল্যবোধ বা তার কালচারটাকে রিপ্রেজেন্ট করতেছে। হি হ্যাজ মেনি ওয়াইফস, তার অনেক স্ত্রী আছে, এন্ড মিস্ট্রেসেস। সিরি ইজ দ্য এপিটম টু হুম বোথ অফ দেম আর অ্যাট্রাক্টেড এন্ড ওয়ান্ট টু পজেস, এবং সিরি হচ্ছে সেই মহিলা যাকে দুইজনই তারা বিয়ে করতে চায় বা পেতে চায়। এর পরবর্তী সিরির চরিত্রের একটা কোয়ালিটি নিয়ে এখানে বর্ণনা করে। ফার্স্টে কি বলছে, সিরিজ বিউটি, সে খুব সুন্দরী। যে সিরি ইজ দ্য ভিলেজ ভ্যালে, সে কি ভিলেজের সুন্দরী মহিলা, অ্যাবাউট 16, তার বয়স প্রায় 16 থেকে 17 বছরের মতো, টু 17 ইয়ার্স ওল্ড। ভেরি প্রিটি, খুব সুন্দর, মানে চঞ্চল টাইপের একটু, ককেটিশ এবং একটু সিনাল টাইপের। ককেটিশ মানে বলছে সিনাল বা মানে একটু চঞ্চল টন্টল। বলছে শি হ্যাড হার ইগো বুস্টেড বাই এ ভিজিট ফ্রম এ বিগ সিটি ফটোগ্রাফার, এবং তার মধ্যে আমরা অহংকার দেখি কখন, যখন কিনা একজন ফটোগ্রাফার শহর থেকে এসে মানে তার ছবি একটা ম্যাগাজিনে ছাপায়, যে হু হ্যাজ টেকেন হার পিকচার এন্ড পাবলিশ দেম ইন এ ম্যাগাজিন। ফ্রম দেম অন, এরপর থেকে শি ইজ এক্সট্রিমলি কনসিডারেট, সে কি প্রচুর মানে অহংকারী হয়ে যায় বা গম্ভীর আচরণ করে। থিঙ্কিং হারসেলফ ইভেন হায়ার দ্যান দ্য বারোকা, দ্য বেল, দ্য চিফ অফ দ্য ইভেন, সে নিজেকে বারোকার চাইতে বেশি শক্তিশালী মনে করে, যে কেন ওই গ্রামের মানে মেইন লিডার বা প্রধান আর কি। She refuses to marry Lakunle until he pays the bride. Even সে লাকুনলেকে ব্রাইড প্রাইস বা যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, and eventually goes to visit Baroka because she believes that he will be able to humiliate him by exposing his importance. এবং সে পরবর্তী আমরা দেখি বারোকার পাশে তাকে অপমান করার জন্য, বাট সে নিজেই আসলে ওখান থেকে মানে সতীত্ব হারিয়ে ফেলে। যে হাউবার বারোকা প্রুভস টু বি এ কানিং ম্যান, এবং বারোকা মানে সে আসলে চালাক মানুষ, and she falls right into him, এবং যার ফলে সিধি বারোকার যে চক্রান্তর মানে ফাঁদে সে পা দেয় আর কি। মানে এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে সিদ্ধির সৌন্দর্য নিয়ে সে আসলে just অহংকার করে, যে আই অ্যাম ইয়াং এন্ড ব্রিমিং, যে আমার মানে এক কথা আমি তরুণ রাখি, এবং আমার মানে যে হচ্ছে আমার যে ইউথের ফুল এটা ফুটতেছে মাত্র। আই অ্যাম দ্য টুইঙ্কল অফ দ্য জুয়েল, এবং আমি কি একটা রত্নের মতো জ্বলে। এটা সিদ্ধির একটা চরিত্রের কোয়ালিটি, যে সে অনেক সুন্দরী। কিন্তু কি বলছে, হার হল, যে হার হলনেস, হলনেস মানে শূন্যতা, মানে সে উপরে ফিটফাট ভেতরে সদরকাটা এরকম। যে সিরি ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার দ্যাট দ্য অডিয়েন্স মিট, যে আমরা এটাকে শুরুতে যার সঙ্গে জানতে পারি সে হচ্ছে সিরি। হার অ্যাট্রাকটিভনেস ইনফ্লুয়েন্সেস হার পার্সোনালিটি, মানে সে দেখতে শুনতে খুব অ্যাট্রাকটিভ, ওকে আকর্ষণীয়, যার ফলে তার পার্সোনালিটি অন্যতম। বাই মেকিং হার কোয়াইট ভেইন, তবে মানে তার সৌন্দর্য আছে কিন্তু তার বুদ্ধি নাই, আর যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু সে বারোকার পাতা ফাঁদে পা দিতে পারে। এই জন্য বলছে হ্যাঁ, বাই মেকিং হার কোয়াইট ভেইন, ভেইন মানে অন্তঃশাসন অবস্থা। যে অ্যান এক্সাম্পল অফ আর ভেইনিটি সিট, মানে তার এই ভেইন বা তার হচ্ছে অন্তঃশাসন অবস্থার বা তার মানে সে যে বোকা একটু, এই চিত্রটা আমরা কখন পাই, when she receives photos through of her that featured in a global magazine taken by western man, যে যখন কিনা তার ছবি মানে ম্যাগাজিনে ছাপা হয় এবং সেটা দেখে সে পুরো বিস্মিত হয়ে যায়, সে পুরো বিমুগ্ধ হয়ে যায়। যে the photographs also affects his perception of Baroka by making her believe that she is better person, judging by the picture size difference in the magazine, এবং সিরিজ আজ করে কি, যে আমার ছবিটা সবার উপরের পেজে ছাপা হয়েছে অনেক বড় করে, এবং বারোকার ছবিটা এটা ছাপানো হয়েছে কোন জায়গা, একেবারে ছোট করে এবং লেট্রিনের পাশে। তার মানে আর যেহেতু আমার ছবিটা সামনে বড় করে ছাপানো, তার মানে আমার অনেক পাওয়ার আছে, অথচ তার কিন্তু পাওয়ার নাই, সে কিন্তু বোকা জাস্ট। ওকে, এটাই তার হলনেসের একটা চিত্র, যে সে কতটা বোকা বা কতটা বলদ ছাগল টাইপের একজন মহিলা। যে হি শেয়ার্স দ্য কর্নার অফ দ্য লিপ, মানে তার ছবিটা কোথায়, এই লিপ বা পাতার একেবারে কর্নারে। হোয়াইল আই হাউ মেনি লিভস রিড বাই ওন মিস্টেক, এবং দেখো আমার ছবিটা কয়টা পেজ ভরে আসলে ছাপানো হয়েছে। ওকে, এটা আসলে তার মানে চরিত্র হলনেস আর কি। এরপর কি বলছে, রিপ্রেজেন্টিং দ্য আফ্রিকান ট্র্যাডিশন, যে সে আফ্রিকান ট্র্যাডিশনকে রিপ্রেজেন্ট করছে। যে সিরিজ হ্যাভিলি ইনফ্লুয়েন্সড বাই ট্র্যাডিশন, যে সে ট্র্যাডিশনটাকে ধারণ করছে, হুইচ ইজ আউটলাইন মোর দ্যান ওয়ান্স থ্রুআউট দ্য প্লে, যেটা কিনা আমি এটাকে একাধিকবার দেখি। যে দ্য ওপেনিং সিন শোস হাউ লাকুনলে অফার্স টু ম্যারি, যেমন ওপেনিং সিন আমরা দেখি লাকুনলে সিদ্দিকে বিয়ে করতে চায়, বাট সিদ্দিক কিন্তু সিদ্দিক সেটা রিজেক্ট বা রিফিউজ করে, বিকজ ইট ইজ দ্য প্রিমিটিভ আফ্রিকান দ্যাট সোসাইটিস ফলো দ্য ফুট স্টেপস অফ ট্র্যাডিশন এন্ড কালচার, কারণ সে যেহেতু একজন আফ্রিকান, সুতরাং সে আফ্রিকান যে প্রাচীন নিয়মগুলো সেটাকে ফলো করে, মানে সে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করবে না। যে ডিমান্ডিং দ্য ব্রাইড প্রাইস টু দ্য ব্রাইড গ্রুম, যে সেই প্রাচীন কাল থেকে আফ্রিকান কালচার চলে আসছে যে যে যখন একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করবে তাকে ব্রাইড প্রাইস বা যৌতুক দিয়ে বিয়ে করতে হয়। তো সেটাই সিদি নিজেও চায় তার ক্ষেত্রে, যে ইট ইজ অনার টু দ্য ব্রাইড হু রিসিভস এ গুড প্রাইস, এবং যে একটা ভালো যৌতুক পায় মনে করে এটা তার বেশি সম্মান আছে।
যে if a girl marries without a marriage, এবং যদি কোনো মেয়ে ব্র্যাড পেস্ট্রা বিয়ে করে, it is assumed that she is not a virgin and she is not worthy to marry, এবং মনে করা হয় যে সে আসলে তার সতীত্ব হারিয়েছে এবং আসলে সে বিয়ে করার যোগ্য না, এই জন্য সে তাকে আসলে এরকম যৌতুক ছাড়া কেউ বিয়ে করছে। যে সিদি ইজ সিদি দ্য ট্র্যাডিশনাল আফ্রিকান গার্ল, ইভেন হচ্ছে এর আগে আপনার ধর্ম আছে কিনা এক্স্যাক্টলি জানি না, হিন্দু ধর্মে ছিল। যেমন আমার যে দাদি আছে, আমার দাদিকে হচ্ছে আমার যে দাদা আছে আর কি, উনি 12 টাকা দিয়ে বিয়ে করে আনছিল। ওকে, মানে আমাদের দাদি এটা বলছে আর কি, যে 12 টাকা যৌতুক দিয়ে বিয়ে করে আনতে হয়েছে তাকে, মানে এটা আমার সেই কালচারে ছিল আর কি। আচ্ছা, দেখে বলছে অ্যাকর্ডিং টু কাস্টম অফ আফ্রিকা, সে আফ্রিকার কাস্টম অনুযায়ী সিদি দ্য বিউটি অফ দ্য ভিলেজ এক্সপেক্টস লাকুলে টু পে মোর ব্রাইট প্রাইস ফর হার বিউটি এন্ড ভার্জিনিটি। সিদি চাই কি লাকুলে তাকে অনেক ব্রাইট প্রাইস দিয়ে বিয়ে করো। ওকে, তার মানে যদিও যখন কিনা লাকুল্লে এগুলা করে না, তখন সিদি সে বারোগার কাছে যায় কি, আই শাল মেরি ইউ টুডে নেক্সট উইক, মানে আমি তোমাকে যে কোনো সময় বিয়ে করবো, আজকে হোক বা এক সপ্তাহ পরও, অর এনি ডে ইউ নেম, তুমি যেদিন বলবে, বাট মাই ব্রাইট প্রাইস মাস্ট ফার্স্ট বি পেড, তবে প্রথমে আমাকে ব্রাইট প্রাইস দিতে হবে। তারপর দেখেন এখানে সিদি সে তার সম্প্রদায়ের যে কালচার আছে, যে ট্র্যাডিশন আছে, এটা সে রিপ্রেজেন্ট করছে, সে ব্রাইট প্রাইস বিয়ে করবে না। ওকে, thus she is representative of African tradition, বলতে পারি আসলে আফ্রিকান ট্র্যাডিশনের রিপ্রেজেন্টেটিভ। থ্রু হার ক্যারেক্টার, চরিত্রের মাধ্যমে দ্য ড্রামাটিস্ট রিপ্রেজেন্টস দ্য প্রিভেলিং কন্ডিশন অফ সো কল্ড আফ্রিকান সোসাইটি, আসলে তার মাধ্যমে সেই আফ্রিকান সমাজের চিত্র, সেই চিত্রটা রিপ্রেজেন্ট করা হয়েছে। এট ফার্স্ট she seemed as an immature girl, প্রথমে মনে হয় সে একজন ইমেচিউর মেয়ে, বাট কমন সেন্স প্রিভেইলস অন হার হুইচ চেঞ্জেস হার অ্যাটিটিউড টু ম্যারিজ এন্ড হার চয়েস অফ হাজবেন্ড, কিন্তু শেষমেশ সে রিয়ালাইজ করে যে না, আমাকে যেহেতু 12কা রেপ করছে, তার মানে বিয়ে করলে আমাকে 12কাই করা উচিত। ওকে, এটি আসলে আমার সম্মান। সুতরাং সে তখন 12কার কাছে মানে চলে যায়, যদিও লাকুন্ডা তাকে বিয়ে করছে, কিন্তু লাকুন্ডাকে সে বিয়ে করে না। বুঝছে সিদ্ধির চরিত্র। এটা নিয়ে কোনো সমস্যা হবে কারো? না ভাইয়া। ওকে ভাইয়া, তো না হচ্ছে ভাই, এই সমস্যা নেই। সাবজেক্ট, ও আরেকটা কোশ্চেন আছে দি, মানে এটা এটা এক্সট্রা দেওয়া রয়েছে। আচ্ছা, যেহেতু এক্সট্রা আছে আমরা পড়ে ফেলি। তো এখানে 3 নাম্বারটা কি বলছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য ড্রামা, যে এই নাটকের টাইটেলটা আলোচনা করা, যে টাইটেলটা কি ঠিক আছে কিনা, দ্য লায়ন দ্য জুয়েল, এই টাইটেলটা। ওকে, এটা এক্সট্রা হিসেবে দেওয়া হয়েছে। এর বলতে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ইজ অ্যান আফ্রিকান ড্রামা, এটা একটা আফ্রিকান নাটক রিটেন বাই ওলে সোয়িঙ্কা, যেটা লেখছে ওলে সোয়িঙ্কা। দ্য প্লেরাইট হ্যাজ এন্টাইটেলড দ্য ড্রামা আফটার দ্য রোল অফ বারকা, এবং এই নাটকটার নামকরণ এমন করা হয়েছে কেন, বারকার নাম অনুসারে এবং সিদির নাম অনুসারে। যে বারকা ইজ কল্ড দ্য লায়ন এন্ড সিদি জুয়েল, এখানে বারকা হচ্ছে লায়ন এবং সিদি হচ্ছে জুয়েল। এরপর বলছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্লেস টাইটেল লাইস ইন দ্য সিম্বলিক নেচার অফ দিস টু নেমস, এবং কি এই দুজনের নাম থেকে মূলত এই টাইটেলের মানে নাটকের টাইটেলটা এরকম হয়েছে। দ্য লায়ন is an elderly man, লায়ন সে একজন বয়স্ক ব্যক্তি, বারকা whose power and potency are referred to frequently, and his sexual potency is seen as indicative to his status as a man and to some extent as a ruler and chieftain of his village। কি বলছে দেখেন, একেবারে ভেঙে ভেঙে বলতেছি। দ্য লায়ন ইজ অ্যান এল্ডারলি ম্যান, সে একজন বয়স্ক ব্যক্তি, বারকা, হুজ পাওয়ার এন্ড পোটেন্সি, যার শক্তি বা ক্ষমতা, রেফারেড টু ফ্রিকুয়েন্টলি, যেটা বারবার নাটকে বর্ণনা করা হয়েছে, and his sexual potency is seen as indicative of his status as a man, এবং তার বয়সের সত্ত্বেও তার যে সেক্সুয়াল পোটেন্সি বা মানে ফিজিক্যাল এবিলিটি আছে, সেটাও এখানে ইন্ডিকেট করা হয়েছে বারবার। টু সাম এক্সটেন্ট অ্যাজ এ রুলার, একজন মানে ক্ষমতাবান শাসক হিসেবে, এন্ড চিফটিয়ান অফ দ্য ভিলেজ, এবং তার এলাকার একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে। তার মানে একজন লায়ন যেমন করে বনের রাজা হয় বা হচ্ছে সে পাওয়ারফুল হয়, এই বারাকা ওই রকম, এই জন্য এখানে তাকে লায়ন বলা হয়েছে। আর অন্যদিকে সিদি এই গ্রামের সবচেয়ে বেশি সুন্দর, এই জন্য তাকে রত্ন বা জুয়েল বলা হয়েছে। দ্য লায়ন সিম্বলিক মিনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট লেজেন্ডারি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, যেমন এখানে আমরা মানে ন্যাচারাল ওয়ার্ল্ডে বা বন জঙ্গল থেকে লায়ন সে সবার রাজা হয় আর কি, মানে সে সবার উপরে থাকে, এমন এখানে বারকা সে সবার উপরে আর কি, এই জন্য তাকে লায়ন বলা হয়েছে। এরপর বলছে মিনিং অফ দ্য টাইটেল, টাইটেলের মানেটা কি, যে জুয়েল ইজ এ প্রিসিয়াস স্টোন হুইচ এভরিওয়ান ওয়ান্ট টু পসেস, জুয়েল একটা মানে মূল্যবান রত্ন যেটা সবাই আসলে পেতে চায়। একই রকম বারাকাকে সরি সিদ্দিকে এখানে এই গ্রামের সবাই আসলে পেতে চায়, যে তাদের মধ্যে অন্যতম দুজনকে বারাকা এবং লাকুলে, যে সিদি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল অফ দ্য ভিলেজ অফ এলিজ জনলে, সো শি ইজ কনসিডার্ড অ্যাজ জুয়েল, তাকে এখানে জুয়েল বলা হয়েছে। ইন দ্য প্লে মেনি অফ দ্য মেন অফ দ্য ভিলেজ ওয়ান্ট টু পসেস, এই গ্রামের অনেকেই তাকে পেতে চায়। লাকুলে ইজ স্কুল টিচার, লাকুলে একজন স্কুল শিক্ষক, হু ইজ ইনফ্যাচুয়েটেড উইথ হার, যে কিনা তার প্রতি প্রচুর মানে এক কথায় সে তার প্রতি প্রচুর আগ্রহ, তারা ইমপ্রেসড মানে বোঝায় যে আগ্রহ থাকা বা আকর্ষণ থাকা আর কি, বা নিমগ্ন থাকা। বলছে হি ওয়ান্টস টু মেরি হার এট অল, যে কোনো মূল্যে লাকুন্ডে সে সেই যে হচ্ছে সিতে তাকে বিয়ে করতে চায়, দ্যাট অল কস্ট, বাট হি ডাজ নট ওয়ান্ট টু পে দ্য ব্যাড প্রাইস হুইচ হি কনসিডারস এ বারবারিক প্র্যাকটিস, তবে সে তাকে যৌতুক দিয়ে বিয়ে করতে চায়, কারণ তার কাছে মনে হয় যৌতুক দিয়ে একটা ঘৃণ্য কাজ। হি ট্রাইস হিজ বেস্ট টু কনভিন্স হার টু মেরি হিম উইথ এ, সুতরাং লাকুন্ডে সে সিদ্দিকে যে কোনো ভাবে ব্রাইট প্রেসরা বিয়ে করার চেষ্টা করে, তাকে কনভিন্স করার বা বোঝানোর চেষ্টা করে, বাট সিদ্ধি নোস আর ভ্যালু অ্যাজ দ্য জুয়েল, কিন্তু সিদ্ধি যেহেতু সে অনেক মানে সুন্দরী এলাকা, সুতরাং সে
মানে নিজেকে অনেক মূল্যবান ভাবে আর কি, সে ওই এলাকার নিজেকে জুয়েল বা রত্ন মনে করে অফ দ্য ভিলেজ অ্যান্ড রিফিউজেস টু ম্যারি হিম উইদাউট ব্রাইড, সে তাকে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতে রাজি হয় না। ইভেন উই সি দ্যাট at the ইভেন আমরা একেবারে নারক শেষে কি দেখি, when she loses her virginity, যখন সে তার ভার্জিনিটি লস করে বাই দ্য pretended importance of বারাকা, মানে যখন ফারাকা কিনা তার সাথে ভন্ডামি করে তার ভার্জিনিটি হরণ করে, লাকুল্লা অফার্স টু ম্যারি, তখন লাকুল্লা তাকে বিয়ে করতে চায়, অফার করে, বাট শি ডাজ নট অ্যাকসেপ্ট দ্য, কিন্তু সে ইজ অ্যাকসেপ্ট মানে ইজ যে প্রপোজাল এটা অ্যাকসেপ্ট করতে চায় না। যেমন এখানে বলছে মেরি হু ইউ থট, মানে সিডি বলতেছে লাকুল্লাকে, তুমি কি মনে করো আমি তোমাকে বিয়ে করবো? ডিড ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ইউ, মানে তুমি কি মনে করো তুমি সেই বর যার জন্য আমি সাচ্ছি? এন্ড হোয়াই ডিড ইউ থিঙ্ক দ্যাট আফটার হিম, এবং তুমি কিভাবে এটা মনে করতে পারো যে তার কাছে যাওয়ার পরে আমি আই কুড এন্ডিউর দ্য টাচ অফ অ্যানাদার ম্যান, আমি আসলে অন্য পুরুষের টাচ সহ্য করতে পারবো। তারপরে একটা টাইটেল জাস্টিফাইড, যেখানে এই যে জুয়েলের মাধ্যমে কিন্তু সিদিকে রিপ্রেজেন্ট করেছে এবং লায়নের মাধ্যমে হচ্ছে সেই যে বারকা তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য জুয়েল, যে জুয়েলের অনেক মূল্য থাকে, যে লাইক লাকুনলে বারকা ডিজায়ার্স টু মেরি সিদি, যে লাকুনলের মতো বারকা সিদিকে পেতে চায়। যে সিং হার পিকচার ইন দ্য গ্লসি ম্যাগাজিন, যখন বারকা দেখে যে তার ছবিটা মানে সিদির ছবিটা একেবারে জল জলে সেই ম্যাগাজিনে, মানে এক কথায় তার ছবিটা অনেক সুন্দরভাবে ছাপানো হয়েছে। হি সেন্ডস হিজ, সে তার হেড স্ত্রী মানে হচ্ছে যে চিপ স্ত্রী আর কি সাদিকও তাকে পাঠায় টু সিদি হোয়েন দ্য উইথ দ্য প্রপোজাল অফ ম্যারেজ, বিয়ের প্রপোজাল দিয়ে। বাট সিদি ইজ নাও অ্যাওয়ার অফ হার বিউটি, সিদি এখন তার সৌন্দর্য সম্পর্কে যথেষ্ট সচেতন, এন্ড সো বিগ প্রাউড, এবং সে অনেক অহংকার দেখায়, এই জন্য অহংকারী, মানে অহংকারপূর্ণ আচরণ করে। সে রিজেক্ট দ্য প্রপোজাল, সে এই যে বারকার বিয়ের প্রপোজাল এটা সে সাদিকের কাছে রিজেক্ট করে দেয়। আফটার দ্য প্রিন্টিং অফ হার ফটোগ্রাফস ইন দ্য ম্যাগাজিন শি রিয়েলাইজেস দ্যাট শি পজেসেস মোর বিউটি দ্যান দ্যাট অফ গডেস, এবং এই ছবি ছাপানোর পরে সিদি রিয়েলাইজ করে সে একজন গডেস বা দেবীর চাইতে বেশি সুন্দরী। শি অলসো থিংকস দ্যাট হার ফেম হ্যাজ স্প্রেড ফার, সে আরো এটা মনে করে যে তার খ্যাতি এখন চারিদিকে ছড়িয়ে গেছে এই ছবি ছাপানোর পরে। and wide with the publication of her photographs in the magazine, সিদি thinks that being jealous of her beauty, সিদি এটা মনে করে যে এখন বারকা তার সৌন্দর্যে মানে পুরো জেলাস বা ঈর্ষান্বিত, যার ফলে বারকা তাকে এখন পেতে চায়, মানে তার নিজের করতে চায়, সৌন্দর্যটাকে তার নিজের করে নিতে চায়, যে বারকা wants to possess her as his personal property. She is conscious that she is the jewel of the region, এবং সিদি এখন জানে সে হচ্ছে এই গ্রামের রত্ন বা মূল্যবান একটা মেয়ে, whom বারকা wants to, যেটা কিনা বারকা পেতে চায়। যে বারকা merely seeks to raise his manhood, আসলে বারকা আমাকে বিয়ে করে তার পৌরুষত্ব জাগাইতে চায়, above my beauty, মানে আমার সৌন্দর্যের উপরে। he seeks new fame, সে আসলে নতুন খ্যাতি বা মানে নতুন সম্মান চায়, seek মানে খোঁজা, as the one man who has possessed the jewels of Israel, এবং যে সম্মানটা শুধু ইলজুল একজন ব্যক্তি আছে সেটা হচ্ছে আমি। এই কথাটা কে বলে? এই কথাটা হচ্ছে সিদি বলে, ওকে, যে বারক আসলে আমাকে বিয়ে করে তার সৌন্দর্য মানে আমার সৌন্দর্য তার করে নিতে চায়, যে সৌন্দর্যটা শুধুমাত্র এই এলাকার একজনের মধ্যে আছে। ওকে, এবার কি বলছে যে পজিটিভনেস অফ দ্য লায়ন, যে লায়ন সে শক্তিশালী হয়, অন্যদেরকে সে মানে তার নিজের কন্ট্রোলে রাখে, যেমন এখানে বারাক অন্যদেরকে তার কন্ট্রোলে রাখছে। যে বারাকা ইজ দ্য লায়ন ইন দ্য টাইটেল অফ দ্য প্লে, জাস্ট এজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, মানে যেমন পশুদের মধ্যে রাজা হচ্ছে লায়ন, বারাকা এলাকার মানে চিফ বা লায়ন, বারাকা ইজ দ্য চিফ অফ দ্য রিজন লায়ন। হি ইজ কল্ড দ্য লায়ন ডিউ টু হিজ স্ট্রেংথ এন্ড ভাইটালিটি, তার শক্তি সামর্থ্যের জন্য তাকে লায়ন বলা হয়েছে। হোয়েন হি হিয়ার্স দ্য নিউজ ফ্রম সাদিক, যখন সাদিকের কাছ থেকে খবরটা শুনতে পায় দ্যাট বিং প্রাউড সিদি হ্যাজ রিজেক্টেড হার হিজ প্রপোজাল অফ ম্যারেজ, যে সিদি নাকি অহংকার করে বারকার বিয়ের প্রপোজালটা রিজেক্ট করছে। হি ইজ এনরেজ, সে প্রচন্ড রাগান্বিত হয়, ইন এ ফিট অফ অ্যাঙ্গার, ওকে, এবং সে মানে প্রচন্ড রেগে থাকে। হি বোস্ট অফ হিজ পাওয়ার স্টাটারিং, সে মানে তার ক্ষমতা কথা বলে সে এরকম মানে অহংকার করে। হি হ্যাজ ফিয়ারলেসলি কিল দ্য লিওপার্ড, যা মানে আমি কি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা একটা লিওপার্ড বা চিতাকে হারাইছি, এন্ড দ্য বো অফ নাইট টু সেভ দ্য ফার্মার গড, মানে যখন কিনা সেই চিতাটা আমার এলাকার কৃষকদের সেই ছাগল টাগল খেয়ে ফেলতেছিল, আমি হচ্ছে সেই ব্যক্তি যে চিতাটাকে হারাইছে। তো মানে আমি নাকি শক্তিশালী না, এটা কিভাবে সিদ্ধ বলতে পারে? He also mentions his physical strength and capability of having sex. এছাড়া সে বলে আমি আসলে একবার বয়স 62 হওয়া সত্ত্বেও আমি এখন মানে আমার সবচেয়ে শক্তিশালী ইচ্ছাটাকেও মানে স্যাটিসফাই করতে পারি ফিজিক্যালি। In sexual intercourse, he says the sexual desire of the strongest of his wife will be satisfied long before his own. He wants to teach Sidia lesson, সুতরাং সে সিদিকে একটা শিক্ষা দিতে চায়। If he gets a যদি আমাকে সুযোগ দেয়, এগুলো কিন্তু সে একা একা মানে এগুলো সব বলতেছিল বিড়বিড় করে, যে আমি তাকে সুযোগ দিয়ে মানে আমি তাকে শিক্ষা দিয়ে ছাড়বো যদি আমি সুযোগ পাই। If he is given a chance, he will show how sexually active he is. He compares himself with the lion, এই জন্য সে এই যে বারকা সেটাকে লায়নের সাথে কম্পেয়ার করে। For his strength and vitality, যে the strangest of them all, see the we are before the lion does, মানে এখানে বলছে যে এখন আমার শক্তিশালী যে বউটা আছে সে আমার আগে আসলে স্যাটিসফাইড হয়ে যায় আর কি, বা সে ক্লান্ত হয়ে যায় ফিজিক্যালি। and so would be had I the briefest, এবং যদি আমি ন্যূনতম একটু সুযোগ পাই, briefest মানে
একেবারে সংক্ষিপ্ত বা ছোটতম, যে টু টিচ দিস আনফ্লেশড বিড়লা, আমি তাকে একটা উচিত শিক্ষা দিয়ে থাকবো। নান ক্যান রিফ্রেন দ্য লায়ন ফ্রম পজিং হোয়াট হি ডিড, তার মানে আমরা দেখি কি যে জঙ্গল একটা লায়ন যেটা চায় সেটা আসলে কেউ মানে বাধা দিতে পারে না, কিন্তু এখানে বারকা শেষ সিদ্দিকে চাইছে, কেউ তাকে বাধা দিতে পারে না, সে সেটা ছিনিয়ে নিয়ে আসছে। ইন দ্য সেম যে বারকা ওয়ান্টস টু পজেস সিদ্ধি, সো হি ইমপ্রিন্টস এ ক্লেভার, সুতরাং সে একটা এরকম মানে তার যে চাতুর্যপূর্ণ আচরণের পরিচয় দেয়, বা সে তার বুদ্ধির পরিচয় দেয়। টু গেট হার লাইক এ লায়ন, একটা সিংহের মতো করে। হি স্প্রেডস দ্য রিউমার, একটা গুজব ছড়ায় অ্যাবাউট হিজ ইম্পর্টেন্স, নপুংসক হয়ে গেছে বা পুরুষত্ব হারিয়ে ফেলছে। সিদি টেক্স দ্য নিউজ রিয়েলি এন্ড গোস টু হিজ প্যালেস অফ বারকা, এবং সিদি এটা সত্যি মনে করে এবং সে বারকার যে প্রাসাদ ওইখানে যায়। এন্ড দেয়ার শি সেডিউসড বাই, এবং সেখানে গিয়ে সে আসলে বারকার হাতে রেপড হয়। হ্যাভিং নো অপরচুনিটি, সুতরাং অন্য কোনো সুযোগ না পেয়ে বা উপায়ন্তর না পেয়ে শি হ্যাজ টু অ্যাকসেপ্ট বারকা অ্যাজ হার হাজব্যান্ড, বারকাকে তার হাজব্যান্ড হিসেবে অ্যাকসেপ্ট করতে হয়। সো উই ক্যান সি দ্যাট, আমরা এটা বলতে পারি সিদি ইজ কনসিডার্ড দ্য জুয়েল অফ দ্য ভিলেজ, সিদিকে এখানে এই গ্রামের জুয়েল বলা হয়েছে তার সৌন্দর্যের জন্য, বিকজ অফ এক্সট্রাঅর্ডিনারি বিউটি, এন্ড বারকা লাইক দ্য লায়ন ম্যানেজেস টু পজেস দ্য জুয়েল বাই মিনস অফ হিজ স্ট্রেংথ এন্ড, এবং বারকা সে একটা সিংহের মতো সেই যে জুয়েলটা, রত্নটা তার নিজের করে সে নিতে সক্ষম হয়েছে আর কি, তার যে শক্তি আছে অথবা তার ক্ষমতা আছে, তার বুদ্ধি আছে, সেগুলোর মাধ্যমে। হেন্স সুতরাং আমরা বলতে পারি দ্য টাইটেল ইজ অ্যাবসলিউটলি, দ্য টাইটেলটা আসলে জাস্টিফাইড বা মানে উপযুক্ত আছে। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা ভাইয়া? লামিয়া সামিয়া? জি না ভাইয়া। ওকে ভাইয়া, তার মানে আপনাদের এই সাবজেক্ট শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দিয়ে শুরু করব। নেক্সট ক্লাস হচ্ছে আর আপনাদের কিবার দিন, সোম মঙ্গলবার দিন, যেহেতু হচ্ছে রমজান শুরু হয়ে যাবে, তার মানে আমরা হচ্ছে আপনাদের রমজান কখন বলছিলাম, 11টা থেকে 12টা নাকি? হ্যাঁ ওইটাই বলছিলাম। তো আমরা মঙ্গলবার দিন সকাল 11টা থেকে 12টা থেকে শুরু করবো, কেমন? এই সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা আছে? ভাইয়া ও আচ্ছা, আপনারা চাইলে এই সাবজেক্টের উপর এক্সাম দিতে পারেন যদি আপনারা চান। তো এক্সাম কি দিবেন, তাহলে আমি মানে কোশ্চেন রেডি করব, ফুল মার্কের 80 মার্কের কিন্তু। ভাই বই সব শেষ হইলে তারপরে এক্সাম দেবো হ্যাঁ হ্যাঁ, ধারাবাহিকভাবে। at least আপনারা হচ্ছে অন্তপক্ষে মানে এক সপ্তাহের মতো সবগুলো সময় শেষ নেন। করি। হ্যাঁ, যে এক সপ্তাহের মতো এর মধ্যে হচ্ছে কমপ্লিট করেন, দেন আমাকে জানায়েন। ওকে? ভাইয়া মানে আমরা ধরেন মানে একটা একটা বই শেষ করি তারপর একসাথে পরীক্ষা দিই, মানে ওই সময় তো আবার রিভিশন দেওয়া লাগবে না, আচ্ছা মানে তো সব বই শেষ করার পর। আচ্ছা তো চাইলে হচ্ছে ওটাও করতে পারেন, সমস্যা নাই। ওকে, তাও মানে ওইটা করলে হয় কি একসাথে মানে বেশি চাপ পড়বে, আর যদি এখন একটা সাবজেক্ট কমপ্লিট হয়েছে তো হচ্ছে এখন একটু কম চাপ পড়তো, যদি আপনার ভয় বলেন তাহলে হচ্ছে একবার সবগুলো কমপ্লিট করে এর পরবর্তী দরকার এক্সাম দিন, সমস্যা নেই।